শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। এই তো মৈত্রী, আর মাত্র 2টো স্টেশন। এবার আমাদের নামতে হবে কিন্তু। দাঁড়াও, লাগেজটা নামিয়ে ফেলি। ল্যাপটপটা আগে ব্যাগে ঢুকিয়ে নি। ওহ, ফাইনালি মেলটা করে দিলাম। কাজের চাপ থেকে অন্তত 3টে দিন মুক্তি। যা বলেছ। ওহ, কিন্তু কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পৃথিবীটা কতখানি বদলে গেল বলো। সত্যি, এই ট্রেনে করে যেতে যেতে সেটা বুঝতে পারছি। মাঠের পর মাঠ সবুজ, দূরে দেখো এই তাল গাছগুলো কিরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক বলেছ। ওগুলো আমাদের ওই কবিতার পাতায়, ছবির অ্যালবামে ঠিক সেরকম দেখতে না? ক্যালেন্ডারের মতো। দক্ষিণ কলকাতার ওই কংক্রিটের জঙ্গলে তো বড় হয়েছি, তাই চোখের খিদেই যেন মিটছে না। মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি। সে যা বলেছ। আসলে তোমাদের ওই সাউথ ক্যালকাটার টিপিক্যাল সব বুদ্ধিজীবী স্টাইলে না এসব গ্রাম ঘুরতে আসাকে না কি বলে জানো, বলে রুরাল ট্যুরিজম। কিন্তু আমার কাছে এটা কিন্তু একেবারে রুটে ফিরে আসা। কত কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় কলকাতা থেকে যখন ছুটিতে বাবার হাত ধরে এই ট্রেনে করে আসতাম, তখন এই জানলার ধারের সিট নিয়ে কি ঝামেলাটাই না করতাম। জানো মৈত্রী, এই নিশুতিপুর গ্রামটা না অন্যান্য সাধারণ গ্রামের চেয়ে একটু আলাদা, একটু শান্ত, একটু নিঝুম। নামটার মধ্যেই তো একটা বেশ রহস্যমাখা আবেশ আছে, নিশুতিপুর। আচ্ছা অভিরূপ, তোমাদের পুরনো বাড়িটা কি এখনো সেই আগের অবস্থাতেই আছে, নাকি গোটা বাড়িতেই এখন শুনশান তালাবন্ধ? মানে অনেকদিন তো কেউ থাকে না সেখানে। হ্যাঁ, তা ধরো নয় নয় করে বছর 10 তো হবেই। মাঝে মাঝে আমাদের ওই পুরনো একজন ভদ্রলোক উনি গিয়ে ঘরদোর পরিষ্কার করে আসেন আর কি। আসলে আমার ওই ঠাকুরদা মারা যাবার পর বাবা একবার ভেবেছিলেন জানো বিক্রি করে দেবেন, কিন্তু ওই যা হয় শেষ পর্যন্ত মায়া ত্যাগ করতে পারেননি। বাড়িটা একসময় আমাদের খুব জমজমাট ছিল। চণ্ডী মণ্ডপ, বড় ঠাকুর দালান, গেলেই বুঝতে পারবে। এসব মেজকর্তা সেজকর্তার সব আলাদা আলাদা মহলা, সব মিলিয়ে একটা রাজকীয় ব্যাপার, বুঝলে। কিন্তু ওই সময়ের সঙ্গে সঙ্গে সবাই শহরে গিয়ে থিতু হলো আর কি, অত বড় বাড়িটা একেবারে একা হয়ে গেল। একা হয়ে গেল, কথাটা শুনে বুকের ভেতরটা কেমন হু হু করে বলো। একটা বাড়ি তো শুধু ইট পাথর এসব নয়, কত মানুষের হাসি কান্না গান সব জড়িয়ে থাকে এখানে। ঠিকই। বিশেষ করে আমাদের মতো একজন শিল্পীর কাছে ওই পুরনো ঠাকুর দালানগুলো ভীষণ টানে জানো। ভাবছি কাল সকালে উঠে ওখানে একটু পায়ে ঘুঙুর বেঁধে রেওয়াজ করব। বাবা, গতকাল যে খোলা আকাশের নিচে নাচার সুযোগ হয়নি। বেশ তো বেশ তো, নিশ্চয়ই করবে। তা এখন তো আর কেউ বাধা দেওয়ারও নেই। বাবা বলতেন জানো, আমাদের ওই ঠাকুর দাদা বা তাদেরও পুরনো আমলে নাকি বাড়ির অন্দরমহলে খুব কড়াকড়ি ছিল। ওসব নাচ গান নাকি তখন খুব একটা ভালো চোখে দেখা হতো না। আসলে সেসব তো অনেক পুরনো দিনের কথা। এখন তো আমি তোমার সব থেকে বড় ফ্যান। আমার মা তো তোমার ওই ডান্স ভিডিওগুলো লুপে দেখে। সত্যি আমি খুব লাকি যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কলকাতায় তো কত নামি দামি স্টেজে পারফর্ম করি, কয়েক হাজার মানুষ হাততালি দেয়, কাগজে ছবি বেরোয়, কিন্তু এই যে
গ্রাম বাংলার মাটির কাছাকাছি গিয়ে নিজের মতো করে নাচা, এটা একটা আলাদাই আনন্দ। আচ্ছা, স্টেশনে কি কোনো গাড়ি টাড়ি মানে পাওয়া যাবে তো? ধুস, গাড়ি পাবে কোথায়? সে কি? এটা তো নিশুতিপুর, অত উন্নত নয়। ওই হুম। স্টেশন থেকে ভ্যানই ভরসা। হ্যাঁ, আর হ্যাঁ, ভ্যান দেখো না, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ভ্যানে চড়ে যাওয়ার যে অভিজ্ঞতাটা, ওটা তোমার লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে, একেবারে কথা দিচ্ছি। এই 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 ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, লাগেজগুলো নি। ওটা ওটা তুমি ধরো, হ্যাঁ। ব্যাগটা আমি নিচ্ছি, ওটা আমায় দাও। হ্যাঁ, চলো চলো, এগো এগো। দাদা একটু একটু। কথায় কথায় ট্রেন এসে থামলো নিশুতিপুর স্টেশনে। মালপত্র নিয়ে ওরা নামলো। স্টেশনের বাইরে শান্ত পরিবেশ দেখে আর পাঁচটা টিপিক্যাল গ্রামের স্টেশনের মতোই লাগছে। বড় বড় গাছপালা আর শান্ত স্নিগ্ধ ছায়া। পুরনো আমলের লাল রং করা স্টেশন মাস্টারের ঘর, কাঠের বেঞ্চ, টিনের শেড, দূরে পাখির ডাক। ওরা একটা ভ্যানে এসে বসলো। ভ্যান মানে কিন্তু ওই রিক্সা ভ্যান, মানে যেখানে সেই টিং টিং বেলের শব্দ শোনা যায়। ওরে বাবারে, এই অভিরূপ, ভ্যানটা তো বেশ দুলছে গো বাবা। কিন্তু এরকমই হয়। চারপাশটা কিন্তু খুব সুন্দর। ওই যে কাঁচা মাটির রাস্তা, আর এই যে দুপাশে বাঁশ বাগান, সিরিয়াসলি বলছি জানো, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ওরে বাবারে। না গো মৈত্রেয়ী, নিশ্চিন্তে থাকো, তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখছো না। ওই যে দেখছো, ওই বাঁদিকের পুকুরটা, এই আস্তে, ওইখানে ছোটবেলায় আমি কতবার সাঁতার কাটার চেষ্টা করে হাবুডুবু খেয়েছি। আর ওই যে দূরে ওই ওই ভাঙা মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের গ্রামের প্রাচীন শিব মন্দির। আচ্ছা আচ্ছা। লোকে বলে এই এই শিব মন্দিরের বয়স নাকি কয়েকশো বছর। জয় বাবা ভোলেনাথ। দাদাবাবু, আপনারা তো অনেক বছর পর ফিরলেন, তা এবার কি বেশি দিন থাকবেন? না গো নিবারণ দাদা, বেশি দিন থাকার আর সুযোগ কই। ওই মেরে কেটে দিন তিনে। আমাদের তো আবার ফেরার তাড়া আছে না। বাড়ির কাজকর্ম, অফিসের কাজকর্ম, এসব ছেড়ে বেশি দিন থাকা যায় না। ওই কোনো মতে 3 দিন থাকবো, তাতেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, কথাটা বলো। আরে হ্যাঁ রে বাবা, ও ঝাড়পোঁছ ঠিক। বলছি নিবারণ দাদা, ওই ঘর দোরগুলো সব ঝাড়পোঁছ করে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছো তো? এই ছোট মা মানে আমার মিসেস, ওর আবার একটু ডাস্ট অ্যালার্জি। আগে হ্যাঁ দাদাবাবু, এই জেরে পুঁছে একেবারে তকতক করে রেখেছি। তবে কি জানেন, ওই বাড়ি এখন আর সেই আগের মতো নাই। অনেকদিন লোকজন নাই তো, তাই হয়তো। এই আগে কি জমজমাট ছিল বলুন? তা ছোট মা, প্রথমবার এলেন এই গায়ে, এই রাস্তাটা একটু খারাপ, আপনারা শক্ত করে বসে থাকেন। মৈত্রেয়ী বেশ কৌতূহলী হয়ে পড়ল, জিজ্ঞাসা করলো, বলছিলাম, নিবারণ দাদা, বাড়ি এখন আগের মতো নেই না? মানে খুব ধুলোবালি জমে গেছে না? নিবারণ দাদা অবশ্য একটু থমকে গেল, তারপর উত্তর দিল, তা বলতে পারেন মা, পুরনো বাড়ি, কত স্মৃতি জড়িয়ে আছে। ওসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। যত মনে পড়ে যায় ততই মন খারাপ হয়ে যায়। আপনারা শুধু সাবধানে থাকবেন। আর সন্ধ্যার পর ওই ছাদের দিকের ঘরে একদম যাবেন না একা একা, ওখানে পায়রাদের বড্ড উৎপাত। মৈত্রেয়ী কিছু একটা ভেবে অভিরূপের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দেখলে, গ্রামে আসার সাথে সাথেই রহস্যের স্বাদ পাওয়া শুরু হয়ে গেল। ধ্যাৎ, কি যে বলো। আরে এই নিবারণ দাদা, সে তো আমায় বেশ ভয় ধরিয়ে দিচ্ছে। আরে ধুর, আরে ছাড়ো না ওসব কথা। ও নিবারণ দাদা একটু বাড়িয়ে বলে। কি নিবারণ দাদা, তাই না? আসলে পুরনো বাড়িতে একা একা থাকতে থাকতে ওর মাথায় ওসব গল্প ভিড় করে। ছাড়ো তো ওসব কথা, তুমি ওসব কানে নিও না। তুমি বরং এনজয় করো এই রাস্তা, এই সিনিক বিউটি। দেখো না, ওই আমরা প্রায় এই আসতে আবার দেখেছো,
ওহ, কি ওরে যে বাবারে। হয় না। আহ, আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে সামনে ওই নীল রঙের গেটটা দেখা বাহ! যাচ্ছে। ও ওটাই ওটাই আমাদের নিশুতিপুরের সিংহরায় বাড়ির সিংহদুয়ার। বাবারে বাবা, গেটটা যদি এত বড় হয় তবে বাড়িটা কত বড় হবে। এই বলেছিলাম না? অভিরূপ, এই বাড়িটা যেন কথা বলছে দেখো। ওই জানলাগুলো, ওই খড়খড়ি, সবাই যেন তাকিয়ে আছে আমরা কখন আসবো সেই অপেক্ষায়। হ্যাঁ গো হ্যাঁ, আজ থেকে প্রায় বছর 10 আগে এসেছিলাম। 10টা বছর কিভাবে যে কেটে গেছে। এতদিন বাদে আবার এই সদর দরজা দিয়ে ঢুকবো। মৈত্রেয়ী, তোমাকে আমাদের বাড়িতে স্বাগত। হয়তো এই কয়েকদিন আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় সময় হয়ে থাকবে, কি বলো? আমারও তাই মনে হচ্ছে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। ভয় ঠিক নয়, আবার আনন্দও নয়। মনে হচ্ছে বাড়িটা বাড়িটা আমাকে অনেক আগে থেকেই চেনে। ধুর, যেন কি বলে? যেন এই ধুলো মাখা বারান্দাগুলো অনেক দিন ধরে আমার জন্য, আমার নাচের ঘুঙুরের শব্দের জন্য তৃষ্ণার্ত হয়ে বসেছিল। আরে কি সব বলছো? ধুর, জানি করে মাথাটা বোধহয় গেছে। চলো ভিতরে এসো তো, হ্যাঁ ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নিবারণ ভেতরে দাদা, চলো। ব্যাগগুলো নাও নাও নাও। ভ্যানটা একটা ঝাঁকুনি দিয়ে গেটের ঠিক সামনে এসে থামল। নিবারণ দাদা ভ্যান থেকে নেমে বড় তালাটা খুলতে এগিয়ে গেল। মৈত্রেয়ী মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে দেখছে। প্রকাণ্ড অট্টালিকার গায়ে বিকেলের পড়ন্ত রোদ আছড়ে পড়ছে। নিশুতিপুরের সিংহরায় বাড়ির সেই বিশাল সিংহদুয়ারের সামনে তখন দাঁড়িয়ে রয়েছে মৈত্রেয়ী। ওর মনে হচ্ছে ও যেন এক নিমেষে বর্তমান সময় থেকে ছিটকে কয়েক শতাব্দী আগের কোনো এক ধূসর অতীতে এসে দাঁড়িয়েছে। বিকেলের ম্লান রোদ যখন সিংহরায় বাড়ির প্রাচীন পলেস্তরা খসা দেওয়ালগুলোতে এসে পড়ছে, তখন এটাকে কোনো বাড়ি নয়, বরং এক ঘুমন্ত দানবের মতো মনে হয়। দরজার ওপরে পাথরের খোদাই করা সেই বিশাল সিংহ মূর্তি, যাদের নামানুসারে এই সিংহ দুয়ার, তারা আজ শ্যাওলা আর আগাছায় ঢাকা। কালক্রমে সিংহের থাবাগুলো ভেঙে গেছে, একটার চোখে জমেছে কালচে দাগ, যেন কোনো এক দীর্ঘস্থায়ী শোকের চিহ্ন বহন করছে সিংহ মূর্তিগুলো। গেটটা খুলতেই এক আর্তনাদ মাখা ধাতব শব্দে নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সামনেই প্রকাণ্ড এক লাল সুরকির উঠোন, যার ফাটল দিয়ে মাথা চারা দিয়েছে অশ্বত্থ আর বট গাছের চারা। বাড়ির স্থাপত্যে স্পষ্ট হয়ে ওঠে পুরনো বাংলার আভিজাত্য। বিশাল চওড়া বারান্দা, সারি সারি খিলান দেওয়া দালান, আর প্রত্যেকটা জানলার উপরে রঙিন কাঁচের কারুকাজ। তবে সেই কাঁচের বেশিরভাগই আজ চূর্ণ বিচূর্ণ, যেন বাড়ির না বলা কথাগুলো ওই ভাঙা কাঁচের টুকরোয় আটকে রয়েছে। উঠোন ছাড়িয়ে একটু এগোলেই চোখে পড়ে সেই বিখ্যাত ঠাকুর দালান। 10-12টা বিশাল বিশাল থামের উপর দাঁড়িয়ে থাকা এই দালানটি একসময় ছিল এই বাড়ির হৃৎপিণ্ড। থামগুলোর গায়ে লতা পাতা আর দেবদেবীর সূক্ষ্ম কারুকাজগুলো আজ উইপোকার ঢিবির নিচে চাপা পড়েছে। দালানের কড়িকাঠ থেকে ঝুলছে বিশাল ঝাড় লণ্ঠন, যা হয়তো একসময় কয়েকশো মোমবাতির আলোয় ঝলমল করত। আজ অবশ্য সেখানে মাকড়সার জাল আর পুরনো আস্তরণ ছাড়া আর কিছুই নেই। বাড়ির অন্দরমহলটা আরও বেশি গোলক ধাঁধার মতো। সরু সরু গলি, খাড়া খাড়া সিঁড়ি, যা উঠে গেছে দোতলার বারান্দায়। দোতলার বারান্দাগুলো কাঠের খড়খড়ি দেওয়া জানলায় ঘেরা। মৈত্রেয়ীর মনে হলো ওই খড়খড়ির
আড়াল থেকে কেউ যেন উৎসুক চোখে তাদের গতিবিধি লক্ষ্য করছে। কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রত্যেকটি ধাপ এক অদ্ভুত গোঙানির শব্দ করে ওঠে, যা এই নিস্তব্ধ দুপুরে বাড়ির গাম্ভীর্যকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে রহস্যময় অংশ হল নাচঘর। বাড়ির একদম এক কোণে দক্ষিণ দিকে অবস্থিত এই বড় ঘরটির দরজা প্রায় বন্ধই থাকে, কিন্তু জানলার ফাঁক দিয়ে দেখা যায় ঘরের মেঝেটা সাদা কালো মার্বেলের ছক কাটা, যেন একটা বিশাল দাবার ছক বসানো রয়েছে। দেওয়ালে বড় বড় দীর্ঘাকার আয়না বসানো, যা ঝাপসা হয়ে গেলেও এখনো প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে সক্ষম। এই কক্ষের বাতাস এক অদ্ভুত গুমোট গন্ধে ভরা, যেন পুরনো পাউডার, আতর আর বহু বছরের জমানো দীর্ঘশ্বাস একসঙ্গে মিলে মিশে আছে। বাড়ির চারপাশটা জঙ্গলে ভরে গেছে। বড় বড় আম, জাম, কাঁঠালের দল বাড়ির দেওয়াল আঁকড়ে ধরে আছে, যেন তারা চাইছে না এই বাড়ির কোনো গোপন কথা বাইরে বেরোতে। বিকেলের হাওয়া যখন সেই গাছের পাতার ভিতর দিয়ে বয়, তখন মনে হয় কেউ যেন খুব নিচু স্বরে ফিস ফিস করে কিছু একটা বলছে। সিংহরায় বাড়ি কেবল একটা কাঠামো নয়, এ যেন এক জীবন্ত সাক্ষী, যা নিজের ভিতর গিলে ফেলতে চাইছে শত বছরের আনন্দ, অভিমান আর অতৃপ্ত অব্যক্ত হাহাকার। মৈত্রেয়ী যখন সদর দরজার চৌকাঠ পেরিয়ে ভিতরে পা রাখল, তখন ওর শরীরের উপর দিয়ে অদ্ভুত একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ও অনুভব করল এই বাড়িটার প্রত্যেকটা ইঁট, প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা কাঠ যেন ওকে অভ্যর্থনা জানাচ্ছে না, বরং এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। নিশুতিপুরের এই সিংহরায় বাড়ি যেন এক স্থবির সময়, যা আজ মৈত্রেয়ীর আগমনে আবারও আড়মোড়া ভেঙে উঠে অপেক্ষা করছে নতুন কিছুর জন্য। বিশাল কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রত্যেকটা ধাপে অদ্ভুত মচমচ শব্দ হচ্ছে। নিবারণ আগে আগে ভারী সুটকেসগুলো নিয়ে উঠছে, পিছন পিছন অভিরূপ আর তার পিছনে মৈত্রেয়ী। দোতলার বারান্দাটা বেশ দীর্ঘ এবং অন্ধকার অন্ধকার। এই যে দাদাবাবু, আপনাদের ঘর, দক্ষিণ খোলা ঘর, হাওয়া বাতাস পাবেন ভালো। আমি আর নলিনী মিলে 2 দিন ধরে ঘরটা পরিষ্কার করেছি, বিছানার চাদর টাদর সব পাল্টে দিয়েছি। ওহ নিবারণ দাদা, তোমায় অত ব্যস্ত হতে হবে না, হাঁপিয়ে গিয়ে একসা। দাঁড়াও তো, বেশ করেছ। ভেতরে এসো মৈত্রেয়ী। দেখো এই পালঙ্কটা আমার ঠাকুর দাদার আমলের, একদম সলিড বার্মাটি কুডের কাজ। কেমন ঝকঝক করছে দেখেছো? মৈত্রেয়ী ঘরের চারপাশটা একবার মন দিয়ে দেখে নিল। ঘরটা কিন্তু বেশ বড় অভিরূপ। আর আর ওই আয়নাটা দেখো, লম্বায় প্রায় আমার সমান। তা হবে। ঘরটাতে কেমন একটা পুরনো চন্দন আর ভিজে মাটির গন্ধ, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। আসলে ওই অনেকদিন খোলা টোলা হয় না তো, তাই বোধ হয়। রাখো না নিবারণ দাদা, লাগেজগুলো রাখো ওখানে। দাঁড়িয়ে আছো কেন হাতে নিয়ে? দাদাবাবু, একটা কথা, এই ঘর তো গুছিয়ে দিলাম, তবে একটা কথা আছে। ওই যে ওপরে ওটা ছোট সিঁড়িটা দেখছেন, ওটা দিয়ে ছাদে যাওয়া যায়। এই ছাদের ওপরের ওই ছোট ঘরটা কিন্তু একদম খুলবেন না, ওটা বহুকাল বন্ধ। পায়রাদের বড্ড উৎপাত ওখানে, এই নোংরা হয়ে আছে। আর তাছাড়া
থাক থাক, আপনারা বিশ্রাম নিন। আরে বাবা হ্যাঁ, তুমি অত চিন্তা করো না নিবারণ দাদা, সেই স্টেশন থেকে এক কথা বলে যাচ্ছ। পায়রা আছে তো আছে, আমরা কি ওখানে ঘরবাড়ি বানাতে যাব নাকি? তুমি যাও, নিচে গিয়ে আমাদের একটু চা জল খাবারের ব্যবস্থা করো, খুব খিদে পেয়েছে। উফ, কত জার্নি করেছি বলো তো। যাও। নিবারণ দাদা মাথা নিচু করে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। একটু পরেই ঘরে প্রবেশ করল নলিনী, মাঝ বয়সী মহিলা, পরনে চওড়া লাল পাড় তাঁতের শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ। ওর চোখের চাউনি একটু অন্যরকম, যেন সারাক্ষণ কিছু একটা খুঁজছে। নলিনী মৈত্রেয়ীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ছোট মা, আমি নলিনী, নিবারণের বউ গো। আসুন, আপনাকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। দাদাবাবু তো আবার কাজ নিয়ে বসে পড়লেন। আপনি একটা কাজ করুন, আপনি বরং আমার সঙ্গে বাড়িটা ঘুরে দেখুন। হ্যাঁ নলিনী দিদি, আমি তো এটাই চাইছিলাম। অভিরূপ, আমি একটু আসছি, হ্যাঁ, চারপাশটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমিও কয়েকটা মেল পাঠানোর আছে, পাঠিয়ে নিই। এখানে আবার নেটটা স্লো। আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ, আসুন আসুন, এই যে পুরনো বাড়ি তো, একটু দেখে শুনে হাঁটবেন। মৈত্রেয়ী আর নলিনী বারান্দা দিয়ে হাঁটতে শুরু করলো। বিকেলের আলো তখন ধীরে ধীরে কমে আসছে, চারিদিকে ছায়া ঘনিয়ে আসছে। বাড়িটা কিন্তু দারুণ নলিনী দিদি, কিন্তু এত বড় বাড়িতে তোমরা মাত্র দুজন থাকো, ভয় করে না তোমার? ছোট মা, একটা কথা বলি, আমরা কিন্তু এখানে থাকি না। হ্যাঁ, সূর্য ডোবার আগে নিবারণ আর আমি গেটে তালা দিয়ে আমাদের নিজেদের বাড়িতে চলে যাই। শুনেছি এ বাড়ির রাত কিন্তু ভীষণ ভয়ঙ্কর। আপনি কিন্তু একটু দেখে শুনে থাকবেন। হ্যাঁ, মৈত্রেয়ী এবার খানিক অবাক হলো। কেন, চোরের ভয় নাকি অন্য কিছু আছে গো? নলিনী মৈত্রেয়ীর আরও একটু কাছে সরে এসে ফিসফিস করে জানালো, না 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 না, ওসব চোর টোর ঢোকে না মা। এ বাড়ির দেয়ালে কত কান্না, কত কি যে জড়িয়ে আছে। আপনি নতুন এসেছেন তাই বলছি। মাঝ রাতে যদি দেখেন বারান্দায় কেউ হাঁটছে, কিংবা ওই নিচের নাচঘর থেকে যদি কোনো ঘুঙুরের শব্দ আসে, ভুলেও কিন্তু ঘর থেকে বেরোবেন না। নিবারণ আমায় বারণ করেছে এসব বলতে, কিন্তু আপনার মুখটা দেখে আমার খুব মায়া হলো, তাই এসব বলে ফেললাম। ঘুঙুরের শব্দ নাচ ঘর থেকে? নলিনী দিদি, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না না মা, ভয় নয়। আর এই যে শুনলাম আপনি নাচতে ভালোবাসেন, ওটাই তো চিন্তার ছোট মা। এ বাড়ির সেই বৌরানীও তো নাচতেই ভালোবাসতেন, কিন্তু এ বাড়ির পুরুষরা সেসব সহ্য করতে পারতেন না, তাই তিনি নাকি আত্মঘাতী হয়েছিলেন, অনেক গঞ্জনাও সয়েছেন। জানো, এখনো নাকি সেই নাচ ঘরে আসেন উনি, প্রতি রাতে একা একা নাচেন। বড় অভিশপ্ত বাড়ি গো মা। যত তাড়াতাড়ি পারেন দাদাবাবুকে নিয়ে শহরে ফিরে যান। নলিনী আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। মৈত্রেয়ী কিছুক্ষণ স্তব্ধ হয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। ওর বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। ও দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। অভিরূপ জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা কেমন যেন অবাক হয়ে দেখছে। অভিরূপ, এই অভিরূপ, কি? শোনো, এদিকে এসো। আরে আরে, টানছো আরে, কেন? এদিকে এসো না। যাচ্ছি যাচ্ছি। কি হলো বলো তো? আরে বলছি, ওই নলিনী দিদি আছে না, হুম। অদ্ভুত সব কথা বলছে। কি? বলছে ওরা নাকি রাতে এ বাড়িতে থাকে না। হ্যাঁ, তো কি হয়েছে? এই বাড়িতে নাকি রাতে ঘুঙুরের শব্দ শোনা যায়। যায়। হ্যাঁ গো, সুলক্ষণা নামের কেউ এই বাড়িতে ছিল, তুমি জানো? এই নলিনীটা না একেবারে বাচাল, জানো তো। তোমাকে ওসব বলে ভয় ধরিয়ে দিল তো। আচ্ছা, বসো বসো তো, বসো, শান্ত না হও। না, আমার বলছি শান্ত হও। শোনো, আসলে আমাদের এই পরিবারের একটা
একটা হিস্টোরিক পাস্ট আছে, যেটা নিয়ে খুব একটা কেউ কথা বলে না। আমিও চাইছিলাম না, কিন্তু তুমি যেহেতু এবাড়ির বউ, ঠিক আছে, তোমায় জানানোই যায়। অতীত? বলো না অভিরূপ, কি কি হয়েছিল? অভিরূপ শুরু করলো সেই কালো ইতিহাসের বর্ণনা। শোনো মৈত্রেয়ী, ঘটনাটা আজ থেকে প্রায় 100 বছর আগের, মানে বলতে গেলে আমার প্রপিতামহ, অর্থাৎ সেই বড় কর্তার আমলে। উনিই ছিলেন অত্যন্ত কড়া মেজাজের মানুষ। সে সময় এ বাড়িতে বউরানী হয়ে এসেছিলেন সুলক্ষণা। শোনা যায় তিনি ছিলেন অপূর্ব সুন্দরী, আর তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন অসামান্য নৃত্যশিল্পী, আবার সুগায়িকাও বটে। কিন্তু ওই বলছিলাম তোমায়, আমাদের এই সিংহরায় বাড়ির একটা নিয়ম ছিল। অন্দরমহলের মহিলারা ওই পরপুরুষের সামনে তো দূর, ঘরের ভেতরেও নাচ গান এসব করতে পারবে না। ওসব নাকি বাইজিদের কাজ, ওদের চোখে আর কি। ও, তারপর ওই সুলক্ষণা কি মেনে নিয়েছিল এইসব নিয়ম কানুন? না, ওখানেই তো বিপত্তি। তিনি তো শিল্পকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। রটনা আছে যে তিনি নাকি রাতের অন্ধকারে ওই দক্ষিণের নাচ ঘরে একা একা রেওয়াজ করতে যেতেন। একদিন বড় কর্তা নাকি সেটা টের পেয়ে যান। রাগের মাথায় তিনি ওই সুলক্ষণার সব ঘুঙুর টুঙুর ভেঙে ফেলেন। এরপর ওকে নাকি ওই ছাদের ওপরের কুঠুরিতে, মানে নিবারণ দাদা যেখানে পায়রা আছে বলছিল, সেখানে বন্দি করে রাখা হয়। দিনের পর দিন তাকে নাকি অমানসিক অত্যাচার, নির্যাতন এসব করা হয়, যাতে তিনি আর গান নাচ এসব ভুলেও না করেন। ইস, কি নিষ্ঠুর গো! ওহ, শুনেই আমার কষ্ট হচ্ছে। তুমি আবার কষ্ট পাচ্ছ কেন? এসব তো পুরনো কথা। আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর তারপর আর কি, এক মহাষ্টমীর রাতে যখন ওই ঠাকুর দালানে সন্ধি পুজো চলছে, ঢাকের আওয়াজ, বাড়ি ফেটে পড়ছে, তখন সুলক্ষণা ওই ছাদের ঘরে আত্মহত্যা করেন। মারা যাওয়ার আগে তিনি নাকি ওই ভাঙা ঘুঙুরগুলো পায়ে পড়ে শেষবারের মতো নেচেছিলেন। রক্তে ভেসে গিয়েছিল ঘরের মেঝেটা। সেই থেকে এ বাড়ির লোকেদের বিশ্বাস, সুলক্ষণার অতৃপ্ত আত্মা আজও নাকি এই বাড়িতে ঘুরে বেড়ায়। বিশেষ করে যদি এ বাড়ির কোনো মেয়ে বউ নাচ বা গান করে, সুলক্ষণা নাকি তার শরীরকে দখল করতে চায়। আচ্ছা, তার মানে নিবারণ কাকা যে ঘরটা খুলতে বারণ করেছিল, ওটাই ওই ছাদের কুঠুরি যেখানে সুলক্ষণা মারা গিয়েছিল। হ্যাঁ, তারপর থেকে আমাদের ওই পূর্বপুরুষরা ওই ঘরটা পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছিলেন। তবে ওসব এখন গল্প মৈত্রেয়ী। 100 বছর আগে কি হয়েছে না হয়েছে তাই নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নেই, ছাড়ো তো। কিন্তু ও যে বলছিল। আরে দূর বাবা, তুমি এ যুগের মেয়ে, এসব অলৌকিক তত্ত্বে তুমি বিশ্বাস করো? দোষ। চলো তো, রাত হয়ে যাচ্ছে, টায়ার্ডও আছি, আজকে অনেক জার্নি হয়েছে। হাত মুখ ধুয়ে নাও, নিবারণ দাদা বোধহয় এক্ষুনি খাবার জন্য ডাকতে আসবে। অভিরূপ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও মৈত্রেয়ী ফিল করলো এই ঘরের আবহাওয়াটা যেন হঠাৎ আরও শীতল হয়ে গেছে। জানলার খড়খড়িটা বাতাসের ঝাপটায় একবার সশব্দে যেন নড়ে উঠল। মৈত্রেয়ীর মনে হলো অন্ধকারের ওপার থেকে কেউ যেন এক পলকে তার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই লাল পাড়, সাদা শাড়ি পরা মহিলার মতো, যার ছবি সে নিচের নাচঘরের খড়খড়ির ফাঁকা থেকে দেখতে পেয়েছিল। সুলক্ষণা, আপনি কি সত্যিই আছেন? আপনার সেই ভাঙা ঘুঙুরগুলো কি আজও বাজে? এই, আরে এই মৈত্রেয়ী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বিড়বিড় করছো বলো তো? কি কিছু না তো। চলো, নিচে নলিনী খেতে রাখছে। হ্যাঁ হ্যাঁ, আসছি, চলো।
দূরে কোথাও একটা রাত চড়া পাখি ডাক দিয়ে উঠল, আর বাড়ির অন্দরমহল থেকে ভেসে এলো এক অতি সূক্ষ্ম সুরেলা কণ্ঠ, যেন কেউ বহু দূর থেকে কান্না ভেজা গলায় চেনা সুর ভাঁজছে। সুরটা চেনা হলেও কথাগুলো যেন বড় অচেনা। ভোরবেলা নিশুতিপুর গ্রামের আকাশে তখনও কালচে আভা। পাখিরা সবে ডাকতে শুরু করেছে। সিংহরায় বাড়ির বিশাল সদর দালানের জানলা দিয়ে চুইয়ে আসা আবছা আলোয় মৈত্রেয়ী নিচে নেমে এলো। ওর পরনে সাদা সালোয়ার কামিজ, হাতে ধরে আছে নিজের প্রিয় ঘুঙুর জোড়া। নিজের মনেই ফিসফিস করে বলল, বাবা, কি অদ্ভুত শান্ত চারপাশটা। তবে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই। বাহ, দাবার ছকের মতো মার্বেলের মেঝে, তবে বড় গুমোট। তবে রেওয়াজ করার জন্য ভালো। মোবাইলের ক্যামেরাটা ওই পিলারের কোণে সেট করি। ভিডিওটা দেখলে বুঝতে পারবো পরিবেশে এই মুভমেন্টগুলো কেমন লাগছে। মৈত্রেয়ী ঘুঙুর পায়ে মোবাইলটা সেট করে নাচার জন্য পশ্চার নিয়ে দাঁড়ালো। পিতলের ঘুঙুরগুলোর টুংটাং শব্দ এই বিশাল ফাঁকা দালানে প্রতিধ্বনিত হচ্ছে। ফোনের রেকর্ডিংটা অন করে নাচার জন্য প্রস্তুতি নিল মৈত্রেয়ী। তা থে থে তা, 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 তা থে থে তা। মৈত্রেয়ী আপন মনে নাচ শুরু করল। ওর পায়ের প্রত্যেকটি আঘাতে মেঝের উপর একটা বলিষ্ঠ ছন্দ তৈরি হচ্ছে। ও যখন ঘুরে ঘুরে চক্কর কাটছে, তখন ওর মনে হলো চারপাশের বাতাসটা যেন আরও বেশি গুমোট, আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। মৈত্রেয়ী নাচতে নাচতে হঠাৎ করে থমকে গেল। আরে, এক মিনিট, এটা এটা কি হচ্ছে? আমি তো পা থামিয়ে দিয়েছি, তাও অন্ধকারে ওই ঘুলঘুলিটা থেকে ঘুঙুরের শব্দ আসছে কেন? আর অন্য কারোর একটা গলা মনে হচ্ছে, অন্য কিছু শব্দ, ইনস্ট্রুমেন্টাল। এখানে নাচের মিউজিক কে বাজাবে? মৈত্রেয়ী আবারও ভালো করে কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু চারিপাশ নিস্তব্ধ। ও ভাবল হয়তো ফাঁকা বাড়িতে প্রতিধ্বনি। ও আবার দ্বিগুণ উৎসাহে নাচ শুরু করল। এবার ওর পায়ের ছন্দ আরও দ্রুত, কিন্তু এবার ও স্পষ্ট শুনতে পেল ও যখন ডান পা ফেলছে, বাঁদিকের দেওয়াল থেকে অন্য কেউ একই তালে পা ফেলছে, যেন অন্ধকার থেকে কেউ অদৃশ্য আয়নার মতো ওকে অনুসরণ করছে। মৈত্রেয়ী আতঙ্কিত হলো। আরে, কে কে ওখানে? অভিরূপ, তুমি তুমি কি নিচে নেমেছো? এই, মজা করো না প্লিজ, আর কি করো না, ভয় করছে তো। নিশ্চয়ই আমার অন্য ঘুঙুরটা নিয়ে নেমে এসেছো না? আরে কি করছোটা কি? বেরিয়ে এসো বাইরে। না, কোনো উত্তর নেই। মৈত্রেয়ী ভয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা পিলার থেকে তুলে নিল।
ভিডিও রেকর্ডিংটা বন্ধ করে ও তাড়াতাড়ি গ্যালারি ওপেন করে প্লে করলো। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে মৈত্রেয়ী একা নাচছে, কিন্তু ভিডিওর 50 সেকেন্ড পর থেকে ও দেখতে পেল ওর ঠিক পিছনে খিলানের আড়াল থেকে একটা ধোঁয়াটে অবয়ব ভিডিওতে ক্রমশ স্পষ্ট হচ্ছে। লাল পাড়, সাদা শাড়ি আর খোলা চুলে একটা আবছা মূর্তি ঠিক মৈত্রেয়ীর ঢঙেই হাত পা নাড়ছে। মূর্তিটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ওর পায়ের কাছে দুটো সোনালি ঘুঙুর চিকচিক করছে। ফোনটা হাত থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম। এটা এটা কি এটা কি কোনো মানুষ? না না, লেন্সের উপর বোধহয় ধুলো পড়েছে। না, ওটা ওটা একটা ছায়া, হাত নাড়ছে, আমার সাথে নাচছে। মৈত্রেয়ী ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। ঘরে অভিরূপ তখনও ঘুমাচ্ছন্ন। মৈত্রেয়ী ওকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছে। অভিরূপ, অভিরূপ, ওঠো, দেখো আমি কি রেকর্ড করেছি। এই বাড়িতে আমরা একা নই অভিরূপ, কেউ একজন আছে, আমার সঙ্গে সে নাচছিল। আরে ওঠো বলছি। কি হলো? কি বলছো বলো তো মৈত্রেয়ী? স্বপ্ন টপ্ন দেখলে নাকি? সকালবেলা ওসব ভূতের চিন্তা ছাড়ো তো। কই দেখি দেখি কি ভিডিও করেছো দেখি। ঘুঙুরটা খুলতে খুলতে ফোনটা বাড়িয়ে দিল অভিরূপের দিকে। অভিরূপ ভিডিওটা মন দিয়ে দেখল। বেশ কয়েকবার রিওয়াইন্ড করে দেখার পর ওর মুখটাও একটু ফ্যাকাশে হয়ে গেল। স্ট্রেঞ্জ, এটা কি করে পসিবল? না না না, আমার মনে হচ্ছে জানো তো ওই আলোর কোনো রিফ্লেকশন মৈত্রেয়ী। আসলে পুরনো বাড়ি তো, ধুলোবালি বেশি। আমার মনে হয় ওই লেন্সে ওই সমস্ত ধুলো টুলো পড়ে না একটা ছায়ার মতো দেখাচ্ছে। ও তুমি অকারণ প্যানিক করো আরে না জানো। ধুলো বালি তাল দিয়ে নাচতে পারে না অভিরূপ। আর আর ওই শব্দটা আমি তো গাইছিলাম না। ওপাশ থেকে কিরকম একটা আওয়াজ ভেসে আসছিল, তবলা, বল। নলিনী দিদি ঠিকই বলেছিল, এই বাড়িতে কিছু একটা আছে। আচ্ছা কিছু আচ্ছা, একটা আছে। দাঁড়াও, অত উতলা হওয়ার কিছু নেই, দেখছি। দাঁড়াও। কে? ঠিক সেই সময় দরজার টোকায় দুজনের সম্বিত ফিরল। নলিনী আর নিবারণ চা নিয়ে ঘরে ঢুকল। মৈত্রেয়ীর ফ্যাকাশে মুখ দেখে নলিনী সব বুঝে গেল। ছোট মা, ও ছোট মা, আপনি ভোরবেলা নিচে নেমেছিলেন বুঝি? বারণ করেছিলাম না? ওনাকে জাগাবেন না, নাচ ঘরে কেউ ঢুকলে উনি অশান্ত হন। দাদা বাবু, আপনাদের এবার ফেরাটাই বোধহয় ভালো। বাড়ির পরিবেশ ভালো ঠেকছে না। আজ সকালে দালান পরিষ্কার করতে গিয়ে দেখি মেঝের ওপর চাপ চাপ রক্ত চড়ানো, তার সঙ্গে এই যে চারিদিকে জবা ফুলের পাপড়ি চড়ানো। এই ঋতুতে তো এ গ্রামে জবা ফোটে না। মৈত্রেয়ীর গলায় তখন আরো বেশি উদ্বিগ্নতা। নলিনী দিদি, উনি কে? ওই সুলক্ষণা, ওই বৌরানী যার কথা তুমি বলেছিলে? উনি কি আমার কোনো ক্ষতি করতে চান? ওসব কি ক্ষতি হবে জানি না মা, তবে উনি বোধহয় তোমার মধ্যে ওনাকে খুঁজে পেয়েছেন গো। এই দেখুন, ঘর ঝাঁট দিতে গিয়ে কি পেলাম। এই পুরনো ছবিটা আলমারির পেছন থেকে নিয়ে এলাম। এতদিন দেখিনি, আজ হঠাৎ করে চোখে পড়লো। ইস, কি ধুলো, আঁচল দিয়ে মুছে এনেছি। মুখটা কেমন ছবিটার মধ্যে ঝাপসা ঝাপসা। মৈত্রেয়ী নলিনীর হাত থেকে তাড়াতাড়ি করে ওই কাঠের ফ্রেমের ছবিটা প্রায় কেড়ে নিল। ছবিটা অনেক পুরনো, ঝাপসা হয়ে গেছে, কিন্তু ছবিটার দিকে তাকাতেই মৈত্রেয়ীর হাত কাঁপতে শুরু করলো। ছবিতে এক রূপবতী মহিলা বসে আছেন। পরনে সেই লালপাড় সাদা শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ, আর কোলে রাখা একজোড়া ঘুঙুর।
অস্ফুট স্বরে মৈত্রেয়ী বলে বসল। এ কি? এই মহিলা, এনার নাক, চোখের চাউনি, হাসির ভঙ্গিটা, অবিরূপ, অবিরূপ দেখো, ইনি তো অবিকল আমার মতো দেখতে, তাই না? ওই কি বলছো? দেখি 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 ছবিটা দাও। দেখো, হে আমার কি? মতো না, দেখো নাকটা, হ্যাঁ, দেখো। ঠিকই তো। এটা তো সুলক্ষণা, মানে আমাদের সেই বৌরানীর ছবি। উনি তো তোমারই মতো দেখতে মৈত্রেয়ী। হ্যাঁ, তোমার সাথে তো ওনার কি অদ্ভুত মিল নয়, এ যেন আমি। ওনার গলার হারটা দেখো, ঠিক এইরকমই একটা হার আমার মা বিয়ের সময় দিয়েছিল না? এ কি করে সম্ভব? তাই তো। নলিনী দিদি, উনি কি আমায় ডাকছেন? কি যাতা বলছো বলো তো? নলিনী দিদি এবার যেন আশ্বস্ত করার চেষ্টা করেন। ছোট মা, ইতিহাস যখন নিজেকে ফিরে পায় তখন সে ভারী ভয়ঙ্কর হয়ে ওঠে। বৌরানী নিজে যা পারেননি তা হয়তো আপনার থেকে কেড়ে নিতে চাইছেন। ওই ছবিটা আপনাকে আর দেখতে হবে না, দিন সরিয়ে রাখি। দাদাবাবু, আমি নিচে গিয়ে ভ্যান ডাকার ব্যবস্থা করছি। আপনারা আজই বিকেলে ট্রেনে বেরিয়ে পড়ুন। এই ভিটে মায়ার ফাঁদ। অভিরূপের কপালে এবার চিন্তার ভাঁজ। নিবারণ দাদা ঠিকই বলছে মৈত্রেয়ী, আমাদের আর রিস্ক নিয়ে কাজ নেই। আমি না ভাবিনি বিষয়টা এত দূর গড়াতে পারে। তুমি এক কাজ করে নাও মৈত্রেয়ী, চটপট ব্যাগটা গুছিয়ে নাও। আমি নিচে গিয়ে নিবারণ দাদার সঙ্গে একটা ভ্যানের ব্যবস্থা করি। আমরা আজই ফিরে যাব কলকাতায়। অভিরূপ আর নিবারণ ঘর থেকে বেরিয়ে গেল। নলিনীও চলে গেল নিজের কাজে। মৈত্রেয়ী একা ঘরে বসে সেই ছবিটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ওর মনে হলো ছবির সুলক্ষণার ঠোঁট দুটো যেন নড়ে উঠল। এক অতি ক্ষীণ ফিসফিস শব্দ সারা ঘরে গম গম করে উঠল। যাস না, নাচ তো এখনো শেষ হয়নি, যাস না। কে কথা বললো? কে? আমি যাব, আমাকে যেতেই হবে। কিন্তু আমি যেতে পারছি না কেন? মনে হচ্ছে ওই ঘুঙুরগুলো আমায় ডাকছে। আমি যাব, আমি যেতে পারছি না, আমি যাব। মৈত্রেয়ী লক্ষ্য করল ওর নিজের পায়ের পাতায় একটা লাল আভা ফুটে উঠছে, যেন কেউ অদৃশ্য আলতা দিয়ে ওর পাটা রাঙিয়ে দিচ্ছে। ও চিৎকার করতে চাইছে, কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ওর চোখের সামনে গোটা ঘরটা দুলতে শুরু করলো, আর কানে বাজতে লাগলো সেই অমোঘ সুর। যাস না, না, আমি যাব, আমায় যেতে হবে, আমায় যেতে দাও, আমি যাব। আজকের গল্প নিশুতিপুরের বৌরানী এ পর্যন্তই। আজকের গল্পের লেখক ছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, প্রীতম। আমার সঙ্গে আজ অন্যান্য চরিত্রে অন্তরা তো ছিলই, তার সঙ্গে ছিল শুক্লা এবং অতনু। যদি আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক করে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর পারলে আমাদের গল্পটা হাইপ করে দিও। চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে রিয়া দাস, সুপ্রিয়া মাঝি, শম্ভু ভৌমিক, সৃজা মুখার্জি, ঈশানী ঘোষ, অপর্ণা সামন্ত, সায়ন্তনী মণ্ডল, সীমা গিরি, মাম্পি মণ্ডল, আয়েশা স্মৃতি, রচনা সামন্ত, পঞ্চমী সান্যাল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, নিশুতিপুরের সেই বৌরানীর নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই আর অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে।
আজ তবে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 9:30টায়। তবে তার আগে ভালোবাসার মরশুমে দেখা হচ্ছে আগামীকাল রবিবার ঠিক রাত্রি 9টায়। ভালো থেকো সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রেখো।